ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাব ইসির। এদিকে সমুদ্রে হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক, বলছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দিব, আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে, বলছেন আমির খসরু। জানাবো, ডাকসু নির্বাচন প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। এবং সর্বশেষ জানাবো, গুপ্ত রাজনীতির অবসান ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাব ইসির। আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে আরো বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই প্রস্তাব গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভোটিং করে পরে তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তোলা হবে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত হলে এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইনে সংশোধনী যুক্ত হবে। ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধান সংযোজনের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তবে তখন এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানিয়েছিল ইসি। তারা বলেছিল, এমন বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এটি নিয়ে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে। আগে দ্বিমত জানিয়ে এখন কেন এই প্রস্তাব ইসি গ্রহণ করলো, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে। আলোচনায় নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়েছে এবং মনে করেছে এমন বিধানটি রাখা ভালো হবে। তিনি বলেন, সামনে যদি এটির অপব্যবহার হয় তখন প্রয়োজনে আবার সংশোধন করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করার প্রস্তাব ছিল সংস্কার কমিশনের, তবে এটি ইসির প্রস্তাবে রাখা হয়নি। সমুদ্রে হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ওই এলাকা শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রে হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে আরও উপস্থিত ছিলেন মিডার সদস্য কমোডর তানজিম ফারুক ও মোহাম্মদ সারোয়ার আলম এবং প্রধান উপদেষ্টার এসসিডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলার উপরেও জোর দেন তিনি। এক্ষেত্রে বিশ্বে যারা বিশেষজ্ঞ আছেন, প্রয়োজনে তাদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমরা সমুদ্র জগতের কখনো প্রবেশ করিনি, ওটা নিয়ে চিন্তাও করিনি। এ বিষয়ে গবেষণা ফাইন্ডিংস নেই। এর সম্পর্কিত কি কি গবেষণা আছে, অন্য দেশের গবেষণাপত্র যেটা আমাদের সাথে মিলবে ভালো, সেগুলো খুঁজে বের করতে হবে এবং নিজস্ব গবেষণা করতে হবে। এজন্য প্রতিষ্ঠান দরকার, একাডেমিয়া গড়ে তুলতে হবে, ওশান ইকোনমি নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করতে হবে। এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের উপরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ইকো ট্যুরিজম পার্ক করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সেখানকার বনভূমি এখন কি অবস্থায় আছে, ভবিষ্যতে আমরা বনভূমিগুলোকে কি অবস্থায় দেখতে চাই সেই পরিকল্পনাও করতে হবে। আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে, বলছেন আমির খসরু। বিএনপিসি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার কথা মতো দেশ চলতে হবে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আজ বুধবার দুপুরে রাজধানী গুলশানে একটি হোটেলে পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং শীর্ষক সেমিনারে প্রধান বক্তব্যে এই কথা বলেন আমির খসরু। আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। যদি সেটি ধারণ করা না যায় তাহলে দলের ভবিষ্যৎ নেই, দেশেরও নেই। সুতরাং এটা বুঝতেই হবে। জুলাই আন্দোলনের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের কর্তৃত্ব কে নেবে? এই নিয়ে যদি লড়াই চলে তবে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধের মতো এই আন্দোলনেও বিক্রি করার বিষয় না, এটি জনগণের কর্তৃত্ব। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমির খসরু বলেন, তিনি বহুবার কারাগারে গেছেন, তার পরিবার অসুস্থ হয়েছে, কিন্তু এসব তার কৃতিত্ব না। নাগরিক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা যার যার কাজে ফিরে গেছেন,
সারা জীবন মুক্তিযুদ্ধ বিক্রি করলে দেশ চলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পেরেছে তারা টিকে গেছে, আর যেসব দেশে দাবি দেওয়ার লড়াই চলতে থেকেছে সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে। সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত বাংলাদেশের অনেক আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার উচিত ছিল মন্তব্য করে তিনি আরো বলেন, গণতন্ত্রে ফিরে না যাওয়ার কারণে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে, সরকার এদিকে, জনগণ আরেক দিকে, মাঝে কোনো ব্রিজ নেই, বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেছেন আমির খসরু। তিনি বলেন, দেশে নতুন বিনিয়োগ হচ্ছে না, নির্বাচনের পর তারা বিনিয়োগে নামবে, এখন যারা আসছে তারা মূলত পুরনো বিনিয়োগকারী। আগামীতে বিএনপি সরকারে এলে পরিস্থিতি কত কঠিন হবে তা উপলব্ধি করে দল প্রস্তুতি নিচ্ছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, 6 মাস, 1 বছর বা 18 মাসের মধ্যে ডেলিভারি দিতে না পারলে জনগণ ধৈর্য হারাবে, কারণ মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের নর্থাম্বরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক আলিয়ার হোসেন। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশিপের যুগ্ম সম্পাদক গোলাম কাদের চৌধুরী। ডাকসু নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে নিজের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা এই কথা বলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভোট কেন্দ্রের সংখ্যা ও ভোট গ্রহণের সময় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা সংশয় কাজ করছে বলে অনেকে জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে ভোট কেন্দ্রে বুথের সংখ্যা আগের চেয়ে বাড়ানো হয়েছে। ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই জানিয়ে অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন হলেন, এক প্রার্থী রিটের প্রেক্ষিতে আজ হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে। রায় অনুযায়ী 9 সেপ্টেম্বর নির্বাচন চালিয়ে যেতে আর কোনো বাধা নেই। কোনো শিক্ষার্থী বা প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং করার অভিযোগ পেলে সাইবার বুলিং টাস্কফোর্সের আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। নারী প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় করা নির্বাচন কমিশনের তথ্য অনুসন্ধান কমিটির বিষয়ে টাস্কফোর্স কমিটির প্রধান অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, একজন প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক কথা লিখেছিল। এই নিয়ে তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন দিয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ফর্মে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে প্রক্টরের ক্ষমতা বলে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। গুপ্ত রাজনীতির অবসান ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। আওয়ামী লীগের 15 বছরে ছাত্রলীগের পদ পদবি নিয়ে তারা ছাত্র দল ও সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছেন। পরিচয় গোপনের সেই ধারা এখনো তারা অব্যাহত রেখে নারী নিপীড়নের ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের এই গুপ্ত রাজনীতি চালিয়ে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পৃষ্ঠপোষকতা রয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে আদালত রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে আজ বুধবার দুপুরে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান ফটকে এক মানববন্ধনে এই কথাগুলো বলেছেন ছাত্রদলের নেতারা। সেখানে সংগঠনটির নারী নেত্রীরা বক্তব্য দেন। তারা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের সাইবার বুলিং এর শিকার হওয়ার অভিযোগ করে বলেন, রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার ইচ্ছে থাকলেও এসব ঘটনার জন্য পারছেন না। বক্তব্যে ছাত্রদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ায় শিবিরের এক নেতা ছাত্রলীগের সাথে জড়িত থাকার কারণে আমাদের এক বামপন্থী বোন একটি রিট দায়ের করেছিলেন। শুধু সেই অপরাধে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের একজন গুপ্ত শিবির যেভাবে আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছিল, তার প্রতিবাদ এবং সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নারী কর্মীদের অব্যাহতভাবে গুপ্ত সংগঠনের নেতা কর্মীদের সাইবার বুলিং এবং দেশের বিভিন্ন স্থানে নারীদের শারীরিকভাবে আঘাতের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে সেই ঘোষণা দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি দাবি জানান ছাত্রদলের এই নেতা। নাসির বলেন, নতুবা আপনারা দেখেছেন যে গুপ্ত সংগঠনের নেতা আলী হুসাইন যেভাবে আমার বোন পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছে, এরকম ঘটনা আরো ঘটতে পারে। কিন্তু যতই ঘটতে থাকবে, ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার কারণে, তারা তাদের কমিটি প্রকাশ না করার কারণে যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দেবে যে সে ব্যক্তি তাদের ছাত্র রাজনীতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।